হ্যালো ফ্রেন্ডস, আজ আমি এক্সপ্লেন করতে চলেছি মিস্টার অ্যান্ড মিস আইয়ার মীনাক্ষী সুব্রমণিয়াম, হিন্দু ব্রাহ্মণ মেয়ে। বিয়ের পর সে হয়েছে মীনাক্ষী আইয়ার। সে আজ 1 বছর পর শ্বশুরবাড়ি কলকাতায় যাবে জন্য রেডি হচ্ছে। তার বাবা মা তাকে বাস স্ট্যান্ড পর্যন্ত ছাড়তে এসেছে। তার মা খুবই চিন্তিত যে সে একা এতটা পথ বাচ্চা নিয়ে কীভাবে যাবে। এর মধ্যেই তার বাবার একজন পরিচিতর সাথে দেখা হয়, যিনি মীনাক্ষীর বাবাকে থ্যাঙ্কস জানায় যে তার বন্ধুকে, যে রাজা চৌধুরী নামে একজনকে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, তাকেই মীনাক্ষীর বাবা রিজার্ভ ফরেস্টে ফটো তোলার পারমিশন করে দিয়েছে। রাজা এটা জেনে মীনাক্ষীর বাবাকে থ্যাঙ্কস বলে। এরপর মীনাক্ষী ও তার মায়ের সাথে রাজার পরিচয় হয়। মীনাক্ষীর মা যখন জানতে পারে যে রাজাও কলকাতা যাচ্ছে, তখন তাকে রিকোয়েস্ট করে মীনাক্ষীর পথে একটু খেয়াল রাখার, কারণ সে তার ছোট বাচ্চা নিয়ে যাবে। রাজাও তখন সেই প্রস্তাবে রাজি হয়। এরপর বাস রওনা হয়। বাস চলতে থাকে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে। বাসে বিভিন্ন জাতির বিভিন্ন বয়সের মানুষ। মীনাক্ষীর ছেলে শান্তানাম যে দুষ্টুমি করলে পাশে বসা প্রৌঢ়া মহিলাটি খুবই বিরক্ত বোধ করে। শান্তানাম খুব কাঁদতে থাকলে প্রৌঢ়া মহিলাটি বলে, তুমি তাকে ব্রেস্টফিড করাতে পারছো না? তখন মীনাক্ষী রাজাকে ডাকে। রাজা এসে শান্তানামকে কোলে নিলে মীনাক্ষী স্যালাক্স বানায়, কিন্তু বাসের ঝাঁকুনিতে স্যালাক্সের বাটি উল্টে পড়ে মহিলাটির পায়ের কাছে। এতে তিনি আগবাবুলা হলে রাজা তাকে নিজের জায়গায় বসতে দিয়ে মীনাক্ষীর পাশে এসে বসে। শান্তানাম খেয়ে শান্ত হয়ে ঘুমিয়ে পড়লে মীনাক্ষীও এরপর একটু রিল্যাক্স হয়। এরপর সে জল খেতে গেলে দেখে তার মা ভুলে তার বোতলটি দেয়নি। তখন রাজা তা দেখে নিজের বোতলটি দেয়। মীনাক্ষী জল খায় ও এরপর তাদের কথা শুরু হয়। রাজা বলে, শান্তানাম নামটা কোনো ধরনের না, এখন তো রাহুল, জয় এইসব নাম রাখে। তখন মীনাক্ষী বলে, আমার শ্বশুর মশাই একটু পুরনো ধরনের, তাই এমন নাম রেখেছে। এর আসল মানে কার্তিক। তখন রাজা বলে যে তার নাম শর্ট করে তোর নাম ডাকাই যেতে পারে শান্তানাম থেকে শান্তা। এরপর বাসের সবাই বেশ কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লে সামনে রাস্তা বন্ধ দেখে বাস অন্য পথ দিয়ে নিয়ে যাওয়া হয়। বাস কিছু দূর নিয়ে দেখে সামনে লম্বা জ্যাম। সবাই বাস থেকে নেমে পড়ে এবং জানার চেষ্টা করে যে কেন সামনে এত লম্বা জ্যাম। ভালো মতো কিছুই জানতে পারে না। বিভিন্ন জন বিভিন্ন কথা বলে। মীনাক্ষী, শান্তানাম এবং রাজা দুজনে ঘুম থেকে উঠে পড়ে এবং তারা দেখে যে বাস কোনো একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়িয়ে পড়েছে। তখন তারা নিচে নেমে জানতে চাইলে তারাও সেভাবে কিছু জানতে পারে না। এরপর মীনাক্ষী নেমে তার শান্তানামকে রাজার কাছে দিয়ে দূরে বাথরুমের জন্য চলে যায়। এরপর রাজা যখন সে কিছু সময়ের মধ্যে সেখানে কিছু মানুষ পুলিশকে দেখে ঝামেলা না করেই ভয় সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ নেমে সবাইকে বাসে উঠতে বলে। তখন রাজা বলে যে কি প্রবলেম হয়েছে সে ডিটেলসে জানতে চায়। তখন পুলিশ বলে, আসলে কোনো একটা পার্সোনাল কারণে একটি মুসলমান গ্রামের মধ্যে একটি হিন্দু ছেলেকে হত্যা করা হয়। এর ফলে হিন্দুরা ক্ষেপে গিয়ে এখন খুঁজে খুঁজে মুসলমানদেরকে হত্যা করছে, তাই তাড়াতাড়ি তারা যেন বাসের মধ্যে উঠে পড়ে। এরপর মীনাক্ষী ফিরে এলে রাজা তখন মীনাক্ষীকে বলে যে তোমরা উঠে পড়ো, আমি উঠবো না, কেননা আমি একজন মুসলিম, আমার পুরো নাম জাহাঙ্গীর চৌধুরী। তারপরে মীনাক্ষী তখন বলে যে আসলে তুমি বাঙালি না? তখন রাজা বলে যে হ্যাঁ, আমি অবশ্যই বাঙালি, কিন্তু আমার পুরো নাম জাহাঙ্গীর চৌধুরী, বাঙালি মুসলিম, আমি কোনো এক জায়গায় গিয়ে এখানে থাকবো। তারপর রাজা তাকে যখন টাচ করে তখন মীনাক্ষী বলে যে তুমি আমাকে টাচ করো না। এরপরে পুলিশ এসে রাজাকে গাড়িতে তুলে দেয়, কোথাও যেতে দেয় না। তারা সেখানে বসে পড়ে। কিছু সময় পর তাদের বাসের মধ্যে কিছু দুষ্কৃতী তারা ঢুকে পড়ে এবং সবাইকে চেক করে থাকে। সেখানে একটি ছেলে যাকে
প্যান্ট খুলিয়ে চেক করা হয় যে সে আসলে মুসলমান না হিন্দু। এইভাবে সবাইকে চেক করা হয়। তার মধ্যেই একজন বলে দেয় যে তাদের বাসে একটি দম্পতি আছে, বৃদ্ধ মুসলমান দম্পতি রয়েছে। তখন তাদেরকে টেনে নিয়ে যাওয়া হয় বাইরে। সবাই বুঝতে পারে যে তাদের সাথে এবারে কি হবে। সবাই বিভিন্নভাবে তাদের পরিচয় দিতে থাকে যে তারা হিন্দু, তারা কোনোভাবেই মুসলিম নয়। মীনাক্ষী রাজাকে চেপে ধরে এবং বলে যে তুমি কোনোভাবেই কোনো কিছু বলবে না। তখন মীনাক্ষী বলে এই হচ্ছে মিস্টার আইয়ার এবং আমি মিস আইয়ার, এই আমাদের সন্তান সান্তানাম আইয়ার। এরপরে সেই দুষ্কৃতীগুলো বাস ছেড়ে নেমে চলে যায়। তাই বাসের মধ্যেই ভীত সন্ত্রস্ত হয়ে বসে থাকে। সেখানে সারা রাত তাদের এইভাবেই কেটে যায়। এরপর যখন সকাল হয় সবাই হাত মুখ ধোয় এবং একে অপরের সাথে কথা বলে সে কোথা থেকে কোথায় যাবে। চারিদিকে কারফিউ, তার মধ্যে দেখে চারিদিকে মদের বোতল, এছাড়া সেই বৃদ্ধ দম্পতির চশমা, তাদের নকল দাঁত, সব কিছু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে। মীনাক্ষীকে একজন জিজ্ঞাসা করে তোমার হাজবেন্ড কি খাবার আনতে গেছে? তখন মীনাক্ষী বলে যে হ্যাঁ। এরপরে রাজা ফিরে এসে বলে যে আমি কোথাও একটা চলে যাব, তুমি এখানেই থাকো। তারা শহরের দিকে যায় যে একটি ঘর এবং খাবারের খোঁজে। সেখানে তারা মীনাক্ষীর শ্বশুরবাড়িতে ফোন করে ল্যান্ডলাইন থেকে। তখন রাজাকে বলে মীনাক্ষী যে একটু আমার শ্বশুরমশাইয়ের সাথে কথা বলো যে তুমি আমার সাথেই আছো এবং আমাদের ঠিকঠাকভাবে খেয়াল রাখবে। আমরা হোটেল রুম পেয়ে গেছি এখানে থাকার জন্য। রাজাও সেই কথা বলে দেয়। প্রথমে যায় খাবারের খোঁজে যে কোথাও তারা কোনো কিছু আগেই খেয়ে নেবে, তারপরে তারা এখানে খোঁজ করবে যে কোথাও থাকা যায় কিনা। প্রথমে তারা দোকানে গিয়ে কিছু খাবার কেনে তাদের রাতে এবং এখন খাওয়ার। তারপর রাজা গিয়ে সব জায়গাতেই খোঁজ করে এবং মীনাক্ষীকে এসে বলে যে কোনো হোটেল রুমও পাওয়া যাচ্ছে না। এর কিছুক্ষণের মধ্যেই সব জায়গা বন্ধ হয়ে যাবে, আবার কারফিউ জারি হয়ে যাবে। তখন পুলিশ এসে বলে আর সামান্য সময় বাকি আছে, আপনারা এখন এখানে কি করছেন, কোথাও জায়গা নেননি কেন? এরপরে সেখানে পুলিশের গাড়ি আসে এবং পুলিশ বলে আমাদের সাথে চলুন, আপনাদের একটা জায়গায় আমরা রেখে আসছি। তাদেরকে নিয়ে সেখান থেকে কিছু দূরে একটি জঙ্গলের বাংলো বাড়িতে যায়, যেটি একেবারে ফাঁকাই পড়ে রয়েছে, সরকারি বাংলো বাড়ি। মীনাক্ষীর একটু জানি কেমন ভয় লাগতে থাকে যে সেখানে একটি অপরিচিত লোক যাকে সামান্য একটু সে চেনে সেখানে তাকে থাকতে হবে। সেখানের বাংলো যিনি কাজের লোক ছিলেন তিনি জানান যে সেখানে একটি মাত্রই ঘর আছে। মীনাক্ষী একটি ঘরে একসাথে থাকাটা খুবই অপছন্দ হয়। এতে রাজার সাথে তার একটু কথা কাটাকাটি হয়ে যায় এবং তাকে খাওয়ার কথা জিজ্ঞাসা করতে আসলে যে সে এগ না চিকেন খাবে, সে বলে আমরা একেবারেই ভেজিটেরিয়ান, এসব আমরা খাই না। এবার রাজা খাওয়ার টেবিলে বসে মীনাক্ষীর কথা জিজ্ঞাসা করলে সেই চাকর জানায় যে সে দই এবং ভাত খেয়ে শুয়ে পড়েছে। রাজা তার জিনিসপত্র নিয়ে মীনাক্ষীর রুম থেকে বেরিয়ে চলে যায়। মীনাক্ষী দুপুরের দিকে যখন একটু ঘুমিয়ে ওঠে তখন সে সেখানে দারোয়ানকে জিজ্ঞাসা করে যে রাজা কোথায়। তখন বলে যে স্বামী স্ত্রী এমন ঝগড়া করা একেবারেই ভালো না, সাপ তো দেখলাম যে তার সমস্ত জিনিসপত্র নিয়ে চলে গেছে। মীনাক্ষীর এই বিষয়ে মনে পড়ে যে আমাদের একা ফেলে এর মধ্যে চলে গেলে। এর মধ্যেই মীনাক্ষী দূরে দেখতে পায় যে ঘাস জমিতে সেখানে রাজা শুয়ে রয়েছে। মীনাক্ষী তার ছেলেকে নিয়ে তাড়াতাড়ি করে সেখানে যায় এবং সে দেখে তার আশ্বস্ত হয় যে এত বিপদেও সে ঝগড়া করলেও রাজা তাকে ছেড়ে চলে যায়নি। তার একটু একটু করে রাজার উপর বিশ্বাস হতে থাকে, তার মন থেকে সমস্ত ভয় কেটে যায়। সে এখানে যায় এবং রাজাকে সরি বলে তার সকালের ব্যবহারের জন্য। রাজা বলে ঠিক আছে, আমি কোনো কিছু মনে করিনি। এর মধ্যেই সান্তামাম বিভিন্নভাবে দুষ্টুমি শুরু করে, তারা দুজন খেলা করতে থাকে। রাজা সান্তামাম এবং মীনাক্ষীর কিছু ছবি ক্লিক করে নেয় এবং তারপরে রাজার ক্যামেরা থেকে মীনাক্ষী দূরের পাতা গাছপালা রং দেখতে শুরু করে। রাজা সেই মুহূর্তেই থাকে মীনাক্ষীর কিছু ক্যান্ডি ফটো তুলে নেয়। মীনাক্ষী এতে একটু রাগ করে এবং রাজাকে রাগ দেখায়। তাদের মধ্যে একটা সুন্দর বন্ডিং ইতিমধ্যেই তৈরি হয়ে যায়। এরপরে তারা আবার শহরে গেলে সেখানে একজন তাদের জিজ্ঞাসা করে যে আমরা যে রুম পেয়েছি তা খুবই খারাপ, আপনারা কোথায় আছেন? তখন তারা সেভাবে কিছু তাদের জানায় না, কারণ আসলে তাদের তো সরকারি একটা রুমের মধ্যে রাখা হয়েছে। তারপরে সেই লোকটি তাদেরকে বলে যে এরপরে তারা বলে যে সেখান থেকে তারা কোনোভাবে এগিয়ে যায় এবং বলে সেই লোকটি যে আরও 2-1 দিন হয়তো কারফিউ থাকতে পারে, এখানেই থাকতে হবে। মীনাক্ষীর এই কথা শুনে খুবই ভয় করতে থাকে যে আরও 2-1 দিন সে থাকবে, সে কী বলবে তার শ্বশুর বাড়িতে, কী জবাব দেবে, এসব ভেবেই তার চিন্তা আরও বাড়তে থাকে।
এর মধ্যেই সেখানে তাদের সাথে দেখা হয় সেই পুলিশ অফিসারের। তিনি বলেন যে আপনাদের এখানে আমি কিছু পরে আবার সেই বাংলোতে পৌঁছে দেব, এবং তাদের মধ্যে কিছু কথোপকথন সেখানে হয়। রাজা তাকে তখন জিজ্ঞাসা করে যে সবাই বলছে যে আরও 2-1 দিন কারফিউ থাকবে, এটা কি সত্যি? পুলিশ অফিসার বলে যতক্ষণ না এই বিষয়টা একটু ঠান্ডা হবে ততক্ষণ কারফিউ উঠবে না, এটা সত্যি। আপনারা ওইখানে কেমন আছেন? তখন রাজা বলে যে ঠিকই আছি আমরা, থ্যাংক ইউ আপনাকে ওই জায়গাটি আমাদের করে দেওয়ার জন্য। এরপর তারা একটা ক্যাফের মধ্যে যায়, তাদের সাথে পরিচয় হয় তাদের বাসে থাকায় সেই কলেজ গার্লগুলির সাথে, যারা এখানে ঘুরতে এসেছে সবাই একসাথে, এক্সিবিশনে এসেছে। তখন তারা জিজ্ঞাসা করে যে রাজা এবং মীনাক্ষী তাদের বিয়ে অ্যারেঞ্জ নাকি লাভ? তখন রাজা বলে ওই লাভ তারপরে অ্যারেঞ্জ। তখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে প্রথম দেখা কিভাবে হয়েছিল? তখন রাজা বানিয়ে বানিয়ে বলে যে মীনাক্ষীও তোমাদের মতনই এমন একটা এক্সিবিশনে গিয়েছিল এবং আমি ফটো তুলতে গিয়েছিলাম, সেখানে ঘুরতে গিয়েই দেখা হয়। তখন মীনাক্ষী তাকে বাধা দিয়ে একটু লজ্জা পেয়ে বলে যে সব কী বলছো? তখন রাজা আরও তাদেরকে বিভিন্ন গল্প বলে। তারপরে রাজাকে যখন তারা জিজ্ঞাসা করে যে আপনারা হানিমুনে কোথায় গিয়েছিলেন, তখন রাজা বলে যে আমরা হানিমুনে গিয়েছিলাম একটি রিজার্ভ ফরেস্টে, সেখানে একটি বাংলোতে আমরা থেকেছিলাম এবং সেখানে সুন্দর হরিণ, হাতি, বাঘ এসব দেখা যায়। কাছেই একটি মন্দির রয়েছে দেবী, সেখানে আমরা পুজোও দিয়েছিলাম। পাশে একটি লেক রয়েছে যেখানে হাঁস অন্যান্য পাখিরা শীতের সময় আসে। আমাদের সেই কটা দিন খুবই সুন্দর কেটেছে। এরপরে সন্ধ্যা হয়ে এলে পুলিশের গাড়ি করে তাদের আবার সেখানে পৌঁছে দেওয়া হয়। রাস্তায় তারা দেখে যে চারিদিকে আগুন জ্বলছে, সমস্ত গ্রামগুলি একেবারে মানুষহীন হয়ে পড়ে রয়েছে, ফাঁকা। মীনাক্ষী সব কিছু দেখে একটু ভয় করতে থাকে। তারা সেখানে ফিরে আসে। সন্ধ্যার পর রাজা ব্যালকানিতে বসে থাকে। সন্ধ্যা একটু ঠান্ডা পড়লে মীনাক্ষী তাকে একটি চাদর দেয় গায়ে ওড়ার জন্য। এরপর তারা দুজন বসে বিভিন্ন রকম গল্প করতে থাকে। মীনাক্ষীর গল্প করে এবং মীনাক্ষী রাজাকে জিজ্ঞাসা করে তার বিভিন্ন অভিজ্ঞতার কথা, ওয়াইল্ড লাইফ ফটো তুলতে গিয়ে বিভিন্ন জঙ্গলে থাকার কথা। রাজা তাকে বিভিন্ন তার অভিজ্ঞতার কথা শেয়ার করে, তাদের মধ্যে গল্প। এর মধ্যে মীনাক্ষীর চোখে পড়ে যে দূরে সেই লেকের কাছে কিছু হরিণ এসেছে। মীনাক্ষী রাজার ক্যামেরা থেকে সেই সুন্দর দৃশ্যই তারা উপভোগ করতে থাকে। হরিণগুলি সেখানে এসছে। এর মধ্যেই তাদের দারোয়ান তাদের কাছে ছুটে এসে জানায় যে দূরে কিছু লোক আগুন নিয়ে এদিকে এসছে, আপনারা দয়া করে তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে পড়ুন। মীনাক্ষী রাজাকে বাইরে থাকতে দেয় না, ঘরের মধ্যেই জোর করে ঢুকিয়ে নেয় এবং বলে যে তারা যদি আসে এবং তোমাকে যদি মেরে ফেলে। এরপরে তারা জানলার এক ফাঁক থেকে দেখতে পায় একটি লোক তাদের বাংলোর দিকে ছুটে আসছে, তাকে ধরে তাকে গলা কেটে সেখানে মেরে দেয়। এই দৃশ্য দেখে মীনাক্ষী একেবারে ভেঙে পড়ে, সে একেবারে ভয়ে ভেঙে পড়ে যে কীভাবে একজন মানুষকে এত সহজেই খুন করা যায়। মীনাক্ষী একেবারে অসুস্থ হয়ে পড়ে। রাজা তাকে শান্ত হতে বললেও সে কোনোভাবে শান্ত হয় না, সে কাঁদতে থাকে। রাজা তাকে শান্ত করিয়ে শুয়ে দিলে বলে যে কোনো কিছু হবে না, এত ভয় পেও না, আমি আছি তো। তাকে ধরে কোনোভাবে বাচ্চাদের মতন রাজা শান্ত করতে থাকে। মীনাক্ষীর ঘুম পেয়েও আবার হঠাৎ করে ভোরের দিকে ঘুম ভেঙে যায় এবং তার ছেলের কথা মনে পড়ে, সে ভয়ে ঘুম ভেঙে যায়। রাজা তাকে আবার শান্ত করে সেখানে শুয়ে দেয়। এরপর ভোরবেলা মীনাক্ষী ঘুম পেলে সে দেখে যে সে রাজার হাত ধরে রয়েছে। তার তখন একটু বোধ হয় যে সে অন্য কারোর স্ত্রী, সে কীভাবে একই ঘরে থাকলো। এরপর তারা রেডি হয়ে বেরিয়ে পড়ে। পুলিশের গাড়ি করে তাদেরকে স্টেশনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা, তারা ট্রেনে উঠে পড়ে। এরপর মীনাক্ষী এবং রাজা একে অপরের দিকে চেয়ে থাকে। তারা নিজেদের ফিলিংস কোনো কিছুই প্রকাশ করতে পারে না, শুধুই বলে যে একটু কিছু পরেই তো আমাদের এই যাত্রায় দেখা শেষ হয়ে যাবে, আর কি দেখা হবে? তখন রাজা বলে হয়তো আর দেখা হবে না, কিন্তু এইটুখানি মুহূর্তই অনেক কিছু, আমি সারা জীবন মনে রাখবো। এরপর মীনাক্ষী বোতল আনতে গেলে জলে রাজা তাকে উঠে গিয়ে বোতল দেয়। তখন মীনাক্ষী তাকে বলে যে আমার নামটা ওইভাবে উচ্চারণ হয়। রাজা বলে যে তোমার নামের মানে কি? তখন মীনাক্ষী তাকে বলে যে আমার নামের মানে মাছের চোখ। রাজা এবং মীনাক্ষীর মধ্যে তখন একটি কাছাকাছি মুহূর্ত সৃষ্টি হলেও পাশের একটি লোক আসলে সেই মুহূর্তটি ভেঙে যায়।
এরপর সকাল হলে মীনাক্ষী তার ছেলেকে নিয়ে খেলতে থাকে। রাজা ওঠে এবং সে তার জলের বোতলে মুখ লাগিয়ে জল খায়। মীনাক্ষী তার কাছে চেয়ে সেই জলের বোতলেই খায়, কিন্তু সে এবার আর কোনোভাবেই তার মনে কোনো কিছু থাকে না। এরপর রাজা যায় স্টেশন থামলে এক জায়গায় কফি আনতে, কারণ মীনাক্ষী দক্ষিণ ভারতের মেয়ে, তার কফি খুব পছন্দ, চায়ের থেকেও বেশি। তারা দুজন মিলে কফি খায় এবং রাজার কাঁধেই মাথা রেখে মীনাক্ষী শান্ত হয়ে শুয়ে পড়ে। স্টেশনে থামলে মীনাক্ষীর হাজবেন্ড দেখে যে মীনাক্ষী কোথায় আছে। মীনাক্ষী নেমে তার হাজবেন্ডের সাথে দেখা করে। রাজা তাদের ছেলেকে নিয়ে সেখানে নামে। এরপর মীনাক্ষী তাদের ইন্ট্রোডিউস করিয়ে দেয় এবং বলে ইনি হচ্ছে জাহাঙ্গীর চৌধুরী। তখন বলে যে হিন্দু বলেছিলে না? মীনাক্ষী বলে যে ওনার নাম রাজা এবং উনি একজন বাঙালি মুসলিম। এরপরে মীনাক্ষীর হাজবেন্ড রাজাকে থ্যাংক ইউ জানায় যে তার সন্তান এবং স্ত্রীকে এত সাবধানে পৌঁছে দেওয়ার জন্য। এরপরে রাজা সেখান থেকে বাই বলে চলে যেতে থাকে। মীনাক্ষী সেদিকেই তাকিয়ে থাকে। রাজা তার ক্যামেরার রিলটি মীনাক্ষীর হাতে দেয় এবং মীনাক্ষীকে বলে যে এটি আমাদের বন্ধুত্ব এবং সম্পর্কের চিহ্ন। তার হাতে দিয়ে তাকে গুড বাই বলে এবং সেখান থেকে চলে যায়। তখন মীনাক্ষী তাকে গুড বাই মিস্টার আইয়ার বলে। এরপর তার দিকেই মীনাক্ষী তাকিয়ে থাকে এবং তার কথা মনে করেই তার ছেলের গালে একটি চুমু দেয়। এখানেই আমাদের এই মুভি শেষ হয়ে যায়। আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্টে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, আরও এমন অনেক গল্প পেতে।